দলের কেউ অন্যায় করলে ব্যবস্থা নেওয়া দুর্বলতা নয়, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার না করার আহ্বান তারেক রহমানের। দখল চাঁদাবাজি বন্ধের তাগিদ জামায়াত আমিরের। গ্রীষ্মে ভয়াবহ লোডশেডিং এর শঙ্কা ক্যাবের, উড়িয়ে দিলেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস, বললেন IMF এর চাপেও দাম বাড়ায়নি সরকার। সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে, ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, লোক দেখানো কার্যক্রমে সুফল নিয়ে সংশয়। মৌসুমের আগেই ডেঙ্গুর চোখ রাঙানির শঙ্কা, অভিযান সফল দাবি দক্ষিণ সিটির। এবং মালয়েশিয়ায় আবারও ধরপাকড়, পুলিশের অভিযানে 85 বাংলাদেশি সহ আটক 630। বৈধ নথি না থাকা ও কাজের শর্ত লঙ্ঘনের অভিযোগ, আতঙ্কে প্রবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের কেউ অন্যায় করলে ছাড় না দেয়াকে দুর্বলতা ভাববেন না। বিএনপির নামে অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মির্জা ফখরুল বলেছেন, নতুন দেশ গড়তে ঐক্য ও আন্তরিকতা বাড়াতে হবে। দীর্ঘ 16 বছর পর যশোর বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস। নেতাকর্মী, ডেলিগেট আর কাউন্সিলরদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিপূর্ণ। সকাল থেকেই জড়ো হন আশপাশের অঞ্চলের কর্মী সমর্থকরা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দলের কেউ অপরাধ করলে ছাড় দেয় না বিএনপি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে বিএনপির দুর্বলতা ভাববেন না। বিএনপির নামে অপপ্রচার চালিয়ে একটি গোষ্ঠী ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন, কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিক হতে হবে। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই পালিয়েছে। আমির খুরশি বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটা বলা হয়েছে বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এছাড়া বরিশাল প্রেস ক্লাবে বিভাগীয় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। সংস্কারের নামে নির্বাচনের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত করতে না পারে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই দিন দেশের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের পরও দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি। শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে দলের গণজামায়াত কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি। এদিকে কুমিল্লায় মহিলা জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রায় 2 যুগ পর লক্ষ্মীপুরে প্রকাশ্যে জামায়াত ইসলামীর সমাবেশ, তাই তো বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের গন্তব্য ছিল আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। গণজামায়াত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের পর দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি মন্তব্য করে 24-এর শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না, এ অপকর্ম ছেড়ে দাও। পরে দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় অংশ নেন জামায়াতের আমির। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তিনি। বলেন, দেশের পট পরিবর্তনে অনেকে নানাবিধ অপরাধে জড়ালেও ইসলামের অপব্যবহার করেনি। 5 আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আপনারা বলুন তো, ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছে? কোনো একটা ইসলামী দলের লোক না, কেন না? তারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য তারা। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে মহিলা জামাতের কর্মী সমাবেশ হয়। এতে অংশ নিয়ে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত ভোটের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিগত 54 বছরের রাজনীতিতে সংবিধানের নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল এবং জঞ্জাট তৈরি হয়েছে, এটির সংস্কার অতি প্রয়োজন। সে কারণে আমাদের দাবি হচ্ছে দ্রুত কিছু সংস্কার করা, অতি প্রয়োজনীয় সংস্কার করা, এবং সেই সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও স্বৈরাচারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের বিচার দাবি করেন জামায়াত নেতারা। যত দ্রুত সম্ভব নির্বাচন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের 7 মাস পরও গড়ে ওঠেনি রাজনৈতিক ঐক্য। রাষ্ট্র মেরামতে প্রয়োজনীয় সংস্কার করতে দলগুলোর সদিচ্ছা ও ঐক্যমত্য অপরিহার্য। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এই মতামত তুলে ধরেন বিশ্লেষকরা। বলেন, পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি মানুষ, তাই ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে চলছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের 8ম বার্ষিক অর্থনৈতিক বিষয়ক সেমিনার। দ্বিতীয় দিনে আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্য, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর রওনক জাহানের সঞ্চালনায় সম্মেলনে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা, অসঙ্গতি ও নাগরিক প্রত্যাশার নানা দিক। বক্তারা বলেন, সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনসম্পৃক্ততা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখছেন অনেকে, এমন অভিযোগ করে রাজনীতিবিদরা বলেন, এখনো খোলা মনে কথা বলার কোনো সুযোগ তৈরি হয়নি। শেখ হাসিনাকে তো আপনি রাখতে পারবেন না। জাতিসংঘ পরিষ্কার করে বলেছে যে এখানে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যেগুলো মূলত আন্তর্জাতিক অপরাধ। যে আমাদের দেশে বিচারিক প্রক্রিয়া হবে, কিন্তু শেখ হাসিনাকে আমরা আন্তর্জাতিক আদালতে তুলতে চাই। এটা যদি ছাত্র জনতা এই দাবিটা তোলে, তাহলে ইট ইজ অ্যানাদার হিস্টোরিক ইভেন্ট। বাংলাদেশের ফ্যাসিস্ট এবং 21st সেঞ্চুরির সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ আন্তর্জাতিক আদালতে তুলতে পেরেছে। এটা গণঅভ্যুত্থানের মতো আরেকটা বড় গৌরব হতে পারে আমাদের জন্য। আজকে প্রায় 6.5-7 মাসের উপরে দাঁড়িয়ে আমরা কি সবাই আমাদের খোলা মনে কথা বলার মতো পরিবেশ আছে? আলোচনা, এত ভালো ভালো কথা, এত গণতন্ত্রের কথা, আগামী দিনের সুদিনের কথা, এবং অবস্থাটা এমনই যে কিছু একটা করলেই কালকে একটা সুদিন চলে আসবে। তার সাথে কি এই জনসাধারণ ইনভলভমেন্ট আছে? তাদেরকে কিন্তু আমরা ইনভলভ করছি বা করার চেষ্টা করছি। পরপর 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি দেশের মানুষ। এ অবস্থায় ভোটাধিকার ফিরিয়ে আনার উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দলটা কমপ্লিটলি অধিকাংশ দলের সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ম্যাজিক ওয়ান নাড়াচাড়া করে সমস্ত কিছুর সমাধান, তো প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, সেই সুযোগটা যদি ব্যবহার করে না যায়, সেই সুযোগটা যদি ব্যবহার করে না যায়, তাহলে একটা ভয়াবহ জায়গায় গিয়ে দেশ
জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উপর জোর দেন বক্তারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনার 4 দিন পর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরের এই ঘটনায় উদ্ধার ও জব্দ করা হয়েছে নগদ টাকা, মুঠোফোন ও দেশীয় অস্ত্র। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গত 17 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে রাত 1:45টার দিকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি মির্জাপুরের সোহাগপাড়া ফুট ওভার ব্রিজের কাছে পৌঁছালে 6 থেকে 7 জনের ডাকাত দল বাসটিকে জিম্মি করে। যাত্রীদের কাছ থেকে প্রায় 5 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় যৌন হয়রানির শিকার হন বাসের 2 নারী যাত্রী। ঘটনার 3 দিন পর মামলা হলে জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ। শনিবার সকালে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। শুক্রবার রাতে সাভার থেকে অভিযুক্ত মুহিত, সবুজ ও শরীফকে গ্রেফতার করা হয়। 3 জনকেই আমরা সাভার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ, এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলোর ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি। পরবর্তী পদক্ষেপ নিঃসন্দেহে আমরা আরও বেশি সক্রিয় থাকব। এর আগে নাটোরের বড়াই গ্রামে বাসটি পৌঁছালে বিক্ষুব্ধ যাত্রীরা চালক ও তার সহকারীকে আটক করেন। পরে পুলিশ বাসটি জব্দ ও আটক 2 জনকে হেফাজতে নেয়। যদিও বুধবার আদালত থেকে জামিন নিয়েছেন তারা। শামিমা শাম্মী, সময় সংবাদ। এদিকে চলন্ত বাসে যৌন হয়রানি ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা জানান, সম্প্রতি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত 7 দিনে বিভিন্ন স্থানে নারীর প্রতি নজিরবিহীন সহিংসতার খবর গণমাধ্যমে এসেছে। চলন্ত বাসে যৌন হয়রানির মতো ঘটনা একটি সুস্থ সমাজে কাম্য নয়। জড়িতদের প্রতি দ্রুত আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আমি আজকে রাস্তায় বের হব, আমার নিরাপত্তা কোথায়? শুধু যে আমার নারীদের নিরাপত্তার অভাব তাও কিন্তু নয়। এই যে ছিনতাই বাড়তেছে, চুরি বাড়তেছে, আমি যে কোপ খাবো না এর কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ ধর্ষণ হচ্ছে। যদি এখানে দেখি প্রতি 9 ঘন্টায় বাংলাদেশে 2 জন করে নারী ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের প্রশাসনকে অবশ্যই এবং অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই দাবি প্রশাসনের কাছে যে এদের আসলে শাস্তি নিশ্চিত করতে হবে, সর্বোচ্চ রকমের শাস্তি। গ্রীষ্মে দেশে লোডশেডিং হবে না জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, IMF চাপ দিলেও 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি অন্তর্বর্তী সরকার। জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান তিনি। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রক্রিয়াকে জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ভয়াবহ লোডশেডিংয়ে পড়তে যাচ্ছে গ্রামের মানুষ। শীত শেষে বাড়ছে তাপমাত্রা, একই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বিদ্যুৎ বিভাগের তথ্য, আসন্ন রমজানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকবে 15,700 মেগাওয়াট, গ্রীষ্মে যা দাঁড়াবে 18,000-এ। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে আশ্বস্ত করে জ্বালানি উপদেষ্টা বলছেন, রোজা ও গ্রীষ্মে বাড়তি বিদ্যুতের যোগান দেওয়ার প্রস্তুতি আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর আহ্বান তার। আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে, এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না।
জ্বালানি উপদেষ্টা জানান বর্তমানে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিচ্ছেন ৮ টাকা ৯০ পয়সা, অথচ সরকার কেনে ১২ টাকায়। অনিয়ম দুর্নীতি সহ নানা কারণে বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি যাচ্ছে ৪২,০০০ কোটি টাকা। এমন প্রেক্ষাপটে IMF বিদ্যুতের দাম বাড়াতে চাপ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। ব্যাপক দুর্নীতি আছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। ৬ মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা IMF এর প্রচন্ড চাপ সত্ত্বেও একদম সবাই বলেন যে আগেই ভালো ছিল। এদিকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব জানিয়েছে এরই মধ্যে গ্রামে তীব্র হচ্ছে লোডশেডিং এর শঙ্কা এবং মূল্যহার কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া পূর্বের বিআরসির স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে। যে তাপদাহ মোকাবেলা করতে হবে বিশেষত গ্রামের মানুষদেরকে, সেখানে ভয়াবহ লোডশেডিং এর শিকার হবে। সরকার যে পরিমাণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে হবে সেই পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে না। ভবিষ্যতে শিল্প খাতে যারা নতুন করে গ্যাস সংযোগ নেবেন তাদের বাড়তি দর দিতেই হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ৭০ টাকায় গ্যাস কিনে তা কম দামে দিতে নারাজ সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মকাল আসার আগেই রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উৎপাত। যখন ক্ষতিকর এই কীটে অতিষ্ঠ নগরবাসী, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি মশক নিধনের তারা শতভাগ সফল। আর কীটতত্ত্ববিদ বলছেন বর্ষা আসার আগে মশা নিধনে কার্যকরী পদক্ষেপ না নিলে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে নগরবাসী। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। আমাদের কর্মীরা প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। আগে শুধু বর্ষার মৌসুমে মশার উৎপাত বাড়লেও এখন বছর জুড়েই অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে মশার বর্তমান চিত্র। রাজধানীর ড্যামরা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। বেশিরভাগ প্লট ও ফাঁকা জায়গা ময়লা আবর্জনায় পূর্ণ। বাসিন্দারা বলছেন দিন ও রাতের চিত্র একই রকম। এরকম ভাবে মশায় ধরে আক্রায়া যে মনে হয় কুকুরও পাগল হয়ে যাইব, অতিষ্ঠ হয়ে যায় কুকুরও, আর মানুষ তো আছেই। মসজিদ আল্লাহর ঘর, সেখানেও যদি মশার জন্য বসা যায় না, এমন উৎপাত। এখনকার মশাগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে কামড় দিলে তো সহ্য করার মতো না। বিকালবেলা 3টা বাজার পর থেকে কোয়েল লাগাইতে হয়। বাসার পাশে হচ্ছে একটা খাল আছে, ময়লা, অনেক মশা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন কালে ভদ্রে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের ধোঁয়ায় কেবলই লোক দেখানো। ওনারা যে মশার ওষুধ দেয়, ওনারা একদিন দিলে মাসে 60 দিনের খবর থাকে না। মশার যে অনেক ওষুধ পানি দেয়, কিন্তু ওষুধে কাজ হয় না। এগুলো তো আসলে ওষুধ না, কেরোসিনের বইয়ে। মশা একটাও মরে না, আরো মশা ওই দিন বেশি উপদ্রব করে। 2024-25 অর্থ বছরে মশক নিধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 44 কোটি টাকা। কিন্তু দক্ষিণের বাসিন্দারা বলছেন বরাদ্দ থাকা বাজেটের কোনো সুফলই পাচ্ছে না তারা। শীতের মধ্যে এত পরিমাণ মশা, আর 1-1.5 মাস পরে বর্ষা চলে আসবে ফুল, তখন আমরা কি ভোগান্তিতে ভুগবো। বর্ষার সিজনে আসলে পুরো হাসপাতালে রোগী ভর্তি। বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সময় সংবাদ। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে শেষে অনেক 9-6 পর এক জুনিয়র কর্মকর্তাকে পাঠানো হয় কথা বলতে। নগরবাসীর অভিযোগকে বিচ্ছিন্ন উল্লেখ করে মশক নিধনে শতভাগ সফলতার গল্প শোনান তিনি। মশার ওষুধটার ইফিকেসি টেস্ট করে এবং যথাযথ মানসম্মত কিনা সেটা নিশ্চিত করে আমরা মাঠ পর্যায়ে সেটা প্রয়োগ করে থাকি। মশক নিধনের জন্য আমরা বিশ্বাস করি যে আমরা শতভাগ সফল। এডিস মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদের। যেহেতু শুষ্ক মৌসুম, এখানে সেখানে ডেঙ্গু প্রজনন করতে পারবে না। এখন যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে ওখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ওই জায়গাগুলোকে টার্গেট করে যদি কন্ট্রোল করতে পারে তাইলে কিছুটা আমরা সুফল ভোগ করতে পারবো নেক্সট সিজনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে 2024 সালে সারা দেশে প্রাণ হারিয়েছেন 500-র বেশি মানুষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
মালয়েশিয়ায় বৈধ নথি না থাকায় 85 বাংলাদেশি সহ 630 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় শনিবার ভোর 5:30টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কিছুদিন পর ইমিগ্রেশন পুলিশের অভিযানে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। শনিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ার সেলাঙ্গো রাজ্যের ক্লাংয়ের পাসারমেরু মার্কেটে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় অবৈধভাবে বসবাসের অভিযোগে 85 বাংলাদেশি সহ মোট 630 জনকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। বৈধ নথি না থাকা ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের মতো অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা। তবে কিছুদিন পর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা। ইমিগ্রেশন আসে চেক করে সবসময় আমরা একটা আতঙ্কের ভিতরে থাকি। যদি বাংলাদেশ হাইকমিশন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যদি পরামর্শ করে এই বিষয়টা সহায়তা করতে পারে, তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ধরনের একটা উপকার হয়। এখনো পর্যন্ত আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের 530, ইন্দোনেশিয়ার 7, ভারতের 5 এবং একজন নেপালের নাগরিক রয়েছে বলে জানানো হয়। তাদেরকে বর্তমানে সেমিনি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। একই সঙ্গে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল সময় সংবাদে।